আসসালামু আলাইকুম প্রিয় উচ্চবিত্ত বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে প্রতিদিনের নিয়ে আজকেও আবার তোমাদের আরেকটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের উপর বিগত ভর্তি পরীক্ষায় যেসব টপিক থেকে প্রশ্ন এসেছে সেসব ম্যাথমেটিক্যাল টপিকগুলো সলভ করে দেবো। আশা করি এই কয়েকটা টপিক যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে উচ্চবর্তী পরীক্ষার জন্য আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, ওকে। তো তার আগে হচ্ছে যারা এখন আমার পেজটি বলতে নেই, পেজটি বলতে পাশে রাখবা, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবা আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবা। তো চলো শুরু করা যাক। তো আজকের মধ্যে হচ্ছে তোমাদের কি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে। ঠিক আছে, এর মধ্যে আমরা এই 7-8টার মতো টপিক রাখছি। আশা করি এই কয়েকটা টপিক যে তোমরা ভালোভাবে পড়ে দাও, অ্যানালাইসিস করে যাও, আশা করি এই অধ্যায়টা কভার হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমটা কি বলতেছে? প্রথম বলতেছে যদি একটি বস্তু আলুর বেগে চলে, তার মানে কি সি আর কি, হ্যাঁ, আলুর বেগে চলে ধাবিত হয় তবে এর ভর কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। তোমরা মুখস্থ রাখতে পারবা। ঠিক আছে, একটি বস্তু আলুর বেগে চললে তার ভর তোমরা কি হয়, অসীম হয়। ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ তোমরা রাখতে পারবে। ঠিক আছে, ভর কিন্তু অসীম হয়। ঠিক আছে, যদি আমাকে অন্য বইতে যদি আলুর ব্যাগে না দিয়ে নির্দিষ্ট একটা ব্যাগ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা ম্যাথের মাধ্যমে সেটা করি। ওকে, তাহলে আমরা কি সূত্র জানি? যদি ভরের ক্ষেত্রে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার ক্ষেত্রে সবচেয়ে বেশি তিনটা সূত্র ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার কি স্থির ভর, তারপর হচ্ছে তোমার কি স্থির তোমার কি ব্যাগ, এবং স্থির তোমার কি সময়ের ক্ষেত্রে। এই সম্পর্কিত তিনটে সূত্র আছে, এগুলো মনে রাখলে কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এক্ষেত্রে স্থির ভর এবং স্থির ভরের ক্ষেত্রে সূত্রটা আমরা কি জানি? সেক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে তোমার কি এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এখানে হচ্ছে তোমার কি এম হচ্ছে তোমার কি গতিশীল বল, আর এম নট হচ্ছে তোমার কি স্থির বল। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমার কার মান বের করতেছি? জাস্ট বর এম এর মান বের করতে হচ্ছে, তাই না? জাস্ট আমরা এম এর মান বের করবো। ওকে, তাহলে এক্ষেত্রে কি এম নট, তাহলে এম নটই হবে। কি বলছে দেখো তো, ব্যাক এম নট ঠিকই আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি 1 - কি বলছে, আলুর বেগে দাবিত হয়, তার মানে হচ্ছে ভ্যালোসিটির মান হবে সি এর সমান, তাই না? ওকে, তাহলে এক্ষেত্রে বি এর মান হবে সি, তার মানে সি স্কোয়ার, আর নিচেও কি সি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কি হবে, উপরে থাকবে তোমার কি এম নট, আর নিচে কি 1 - সি স্কোয়ার কাটা গেল 1, আর 1 থেকে 1 কাটা গেল হয় তোমার কি জাস্ট একেবারে, তাহলে 1 - 1। তাহলে সেখান থেকে কি উপর থাকবে তোমার হচ্ছে এম নট, আর নিচে হচ্ছে কি 1 - 1 মানে কত, √0, আর √0 ভ্যালু হচ্ছে তোমার কত, 0। ঠিক আছে, তাহলে এম নট ডিভাইড বাই 0, আর কোনো কিছু যদি 0 দ্বারা ভাগ করে তারপর তার রেজাল্টটা তোমার কি অসীম চলে আসে, বুঝছো? তাহলে এখানে তোমার কি যদি কোনো একটা বস্তু আলুর বেগে দাবিত হয় তাহলে সেক্ষেত্রে আমার ভরটা কত হবে, ভরটা আমার অসীম হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝেছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা তাহলে সেমিস্টার দিয়ে রাখতে পারো। ওকে, এরপর আসে 2 নম্বর টপিক। 2 নম্বর টপিক কি বলতেছে? 2 নম্বর বলতেছে 9 × 10⁻⁻15 জুল গতি শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, আমরা সবাই জানি এমনি স্বাভাবিক ইলেকট্রনের ভর কত, স্বাভাবিক ইলেকট্রনের ভর হচ্ছে তোমার কত, 9.11 × 10⁻31। তাই না? ওকে, এখানে বলছে যদি সে তার গতিশক্তি যদি 9 × 10⁻15 জুল হয় সেক্ষেত্রে তার ভরটা কত হবে আমাকে মূলত সেই জিনিসটা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা সূত্র জানি কি, সেক্ষেত্রে কি সূত্র হচ্ছে তোমার কি ওই যে ইকুয়াল টু এম সি স্কোয়ার। ঠিক আছে, এখানে কি এম সি স্কোয়ার, আর এখানে এম সি স্কোয়ার হবে না। যেহেতু আমাকে দুইটা বলছে, একটা ইলেকট্রনের পর আমরা সবাই জানি, তাহলে আর একটা ইলেকট্রন পর বের করতে, তাহলে সেক্ষেত্রে কি তার তোমার কি হবে, এই ভর দুইটা হবে না, তাহলে সেক্ষেত্রে হবে এম সি স্কোয়ার না হয়ে সূত্রটা হবে কি এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এক্ষেত্রে আমরা জাস্ট কী করবো, কী বের করতে, আমাদের ইলেকট্রন ভর বের করতে বলছে, তার মানে আমাকে এম এর ভ্যালুটা বের করতে বলছে, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমি তাহলে ইকুয়ালটা হচ্ছে তোমার এটা লিখতে পারি, সেখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে তোমার কি এই এম মাইনাস এম নট ইকুয়ালটা আমি লিখতে পারবো হচ্ছে ই ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাই না? ওকে, লিখতে পারি। এখান থেকে আমার বের করতে হবে অনলি এম এর মান, তাহলে এম এর মান হবে তোমার কি ই ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর এখন হচ্ছে মাইনাস আকার ছিল, এদিকে আছে প্লাস আকার, তার মানে হচ্ছে এম নট। ওকে, আচ্ছা, এবার জাস্ট কী করবো, এখন আমাদের মানগুলো বসে দেবো। ওকে ওকে, তাহলে এক্ষেত্রে কী হবে, এম ইকুয়াল টু হবে তোমার ইর ভ্যালু কত দেওয়া আছে, গতিশক্তি কত, 9 × 10⁻15, তাই না? আমার গতিশক্তি ভ্যালু দেওয়া আছে 9 × 10⁻15 জুল। ওকে, আর সি আমার ব্যাগ কত দেওয়া আছে আমরা সবাই জানি, ব্যাগ কত 3 × 10⁻, আলুর ব্যাগ কত, আলুর ব্যাগ হচ্ছে কত 3 × 10⁸, তার উপর কি বের, তারপর হচ্ছে হোল স্কোয়ার, তাই না? ওকে, প্লাস কি এম নট, এম নট মানে কি ওই যে ইলেকট্রনের বল, ইলেকট্রনের বল কত এটা মুখস্থ রাখবো আমরা, সেটা হচ্ছে তোমার কি ইলেকট্রনের বল হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা আরও দুইটা মুখস্থ রাখতে হয়, সেগুলো হচ্ছে তোমার কি প্রোটনের বল, তাই না? তাহলে প্রোটনের বল কত, আমরা প্রোটনের বলটা মুখস্থ রাখতে, তাহলে প্রোটনের বল হবে তোমার কি
এই যে এম প্রোটন, ঠিক আছে। প্রোটনের ভরটা তোমার কত, প্রোটনের ভরটা হবে তোমার 1.672 ইন্টু 10⁻27 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটনের ভর, ওকে। তাহলে নিউট্রনের ভর কত হবে, তাহলে এম এন ইকুয়াল টু এটা মুখস্থ রাখা যায়, এটা হচ্ছে 1.67, এখানে 2 হবে, 2 জায়গায় 5 হবে, ঠিক আছে। জাস্ট এইটাই পার্থক্য, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে এম প্রোটন এম নিউট্রন এই দুইটার পর আমরা ইজিলি মনে রাখা যায়, ঠিক আছে, ওকে। তাহলে আর ইলেকট্রন পর কত, ইলেকট্রন পর হচ্ছে তোমার কি 9.110⁻31 কেজি, ঠিক আছে, ওকে। তাহলে এবার হচ্ছে তোমার কি আমরা কাউন্ট করবো, তাহলে দেখো এখানে কি আছে 9 × 9 × 10⁻15, তাই না, ওকে। আর এটাকে তো আমি বর্গ করি কত 3 আজকে, তার মানে কত 3 তারিখে 9, তাহলে 10 8 মানে কত দ্বিগুণ হবে, তাহলে 8 10 16, ঠিক আছে, 10⁻16 প্লাস এখানে হবে 9.11 ইন্টু 10⁻31, ঠিক আছে। তাহলে এটুকুই, ওকে। এবার দেখো এই জায়গায় এই নাইন কাটা, তাই না, ওকে। এখানে আছে 10⁻15, এখানে আছে 10⁻16, এই যে এইটাকে যদি আমি উপরে নিয়ে, তাহলে সেটাকে হয়ে যাবে, উপরে নিয়ে গেলে সেটা হয়ে যাবে তোমার কি 10⁻16 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন কি গুণের সময় পাওয়ার যোগ করে, তাহলে সেখানে কি হবে 10 তাহলে 50 এবং 16 করলে হয় 31, তাই না, তাহলে 10 হবে 31, তাহলে প্লাস হবে 9.11 ইন্টু 10⁻31, ওকে। একটু তো আমরা বুঝেছি, ওকে। এবার জাস্ট আমরা যোগ করে দেবো, তাহলে এখানে হচ্ছে 1 × 10⁻31, আমরা লিখতে পারি এটা কি 1 × 10⁻31 লেখা যায় না, লেখা কেউ, তো আমার এখানে হচ্ছে 1 × 10⁻31, আর এখানে হচ্ছে কি 9.11 × 10⁻31, তাহলে যোগ করলে কত হয় 9.11 এবং 1 যোগ করলে হয় তোমার কি 10.11 ইন্টু 10⁻31, এটা হচ্ছে কি তোমার কেজি। আশা করি বুঝছো। তাহলে কি যদি ওই ইলেকট্রনের গতিশক্তি যদি 9 × 10⁻15 জুল হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের ভর হবে আমার কত হবে 10.11 × 10⁻31। দেখছো কীভাবে ক্যালকুলেটার স্যার একদম ইজিলি করে ফেলছি, ঠিক আছে। এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু এখানে ক্যালকুলেটারের ব্যবহার নাই, ঠিক আছে। এটাকে তোমরা সেমিস্টার দিয়ে রাখতে পারো, ওকে। আর পরবর্তী টপিক 3 নম্বর টপিক কি বলতেছে, 3 নম্বর টপিকে বলতেছে 2 × 10⁻15 হার্স কম্পাঙ্কের আলো 3.26 × 10⁻19 জুল কার্য অপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে যদি আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। অর্থাৎ তোমাকে কম্পাঙ্ক দিছে এবং ওই কম্পাঙ্কের আলোর যদি কার্যপক্ষ যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলছে কি সর্বোচ্চ গতিশক্তি কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা একটা সূত্র নিয়ে কার্যপক্ষের ক্ষেত্রে সর্বোচ্চ গতিশক্তির ক্ষেত্রে যদি সেগুলো আমার দেওয়া থাকে, এবং সেক্ষেত্রে আমরা সূত্র জানি, আমার সূত্রটি কী বা আমরা সূত্র জানি, সেক্ষেত্রে তোমার কি ইকুয়াল টু, অর্থাৎ শক্তি ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু তোমার কি জানি সর্বোচ্চ গতিশক্তি প্লাস হচ্ছে কার্যপেক্ষক, এটা আমরা সূত্র জানি, ঠিক আছে। এখানে ই হচ্ছে সমান কি শক্তি এবং কে ম্যাক্সিমাম হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তি, এবং ওমেগা ডাব্লিউ নট মানে হচ্ছে তোমার কি কার্যপেক্ষক। আমাকে মান ব্যাক করতে বলছে, আমার জাস্ট আমাকে কে ম্যাক্সিমামের মান ব্যাক করতে বলছে, সর্বোচ্চ গতিশক্তির মান ব্যাক করতে বলছে। তাহলে এখান থেকে আমি কীভাবে, এখান থেকে আমি কে ম্যাক্সিমাম ইকুয়াল টু কীভাবে লিখতে হবে, কে ম্যাক্সিমামটা আমি লিখতে পারি শক্তি মাইনাস কার্যপেক্ষক, তাই না, এই যে শক্তি মাইনাস কার্যপেক্ষক, ওকে। তাহলে এখান থেকে আমি লিখতে, আমাকে সরাসরি এখানে ই মান দেওয়া আছে, শক্তির মান দেওয়া আছে না, আমাকে হার্টস মান দেওয়া আছে, অর্থাৎ কম্পাঙ্কের মান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা সূত্র সেক্ষেত্রে কি ইকুয়াল টু এইচ এফ লিখতে পারি, তাই না, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এইচ এফ, তাহলে কি ইকুয়াল টু এইচ এফ আমরা সূত্র জানি মাইনাস কি কার্যপেক্ষক, তাই না, ওকে। তাহলে আবার দেখে আসো, তাহলে এইচ এর মান তো আমরা সবাই জানি প্লাঙ্ক ধ্রুবক, তাহলে এইচ এর মান হচ্ছে মুখস্থ, সেটা হচ্ছে তোমার কি 6.63 ইন্টু 10⁻34 কেজি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি, এটা মুখস্থ করে একটা হচ্ছে তোমার প্লাঙ্ক ধ্রুবক এর মান, ঠিক আছে, ওকে। তাহলে এখন জাস্ট আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, মানগুলো বসে আমরা কাউন্ট করলে কী হবে মানে সেটটা পেয়ে যাবো, ওকে। তাহলে এখন এর মান কত, এর মান আমরা বসাবো 6.63 ইন্টু 10⁻34, ওকে, ইন্টু এক কম্পাঙ্কের মান দেওয়া আছে, কম্পাঙ্কের মান দেওয়া আছে 2 × 10⁻15, তাহলে কম্পাঙ্কের মান হচ্ছে 2 × 10⁻15 মাইনাস কার্যপেক্ষকের মান কত, কার্যপেক্ষকের মান দেওয়া আছে কত হবে 3.26 ইন্টু 10⁻19, ঠিক আছে, এটা দেওয়া আছে, ওকে। এবার জাস্ট আমরা কাউন্ট করবো, ওকে। তাহলে আসো দেখো, এখানে আছে 6.63 ইন্টু 10⁻34, এখানে আছে 50, তাহলে 34 থেকে 50 কীভাবে বিয়োগ চলে যাবে, তাই না, তাহলে কি বিয়োগ করে আমরা কত বসাতে পারবো, তাহলে এইটা আমরা কাউন্ট করি, এইটা আর এইটা, তাহলে এইটা করলে হয়, তাহলে 34 থেকে যদি আমার 15টা চলে যায়, তাহলে বাকি থাকবে কত হবে, বাকি থাকবে 10⁻19, তাই না, তাহলে এখান থেকে আমার থাকবে কি 10⁻19 থাকছে। এখন দেখো 6.63 এবং 2, 6.63 সেটা আমি 2 গুণ করলে কত হয়, তাহলে কত, এটা হবে তোমার কি 6 × 12, তার মানে 6 × 2 কত 132, তাই না, তাহলে 13.2 এরকম থাকবে, ঠিক আছে, 13.2, তার মানে এইটা পুরো আমি কাউন্ট করে ফেলাম 13.2 ইন্টু 10⁻19 জুল, তাহলে বিয়োগ কত মাইনাস হচ্ছে
3.26 ইন্টু 10⁻90 জুল, ঠিক আছে ওকে। তাহলে এখানে 10⁻90 কয়টা 13.2টা, আর এখানে কয়টা 3.26টা, ঠিক আছে। এটা আমরা দিয়ে করলে সেক্ষেত্রে তাহলে বিয়োগ করবো 13.2 থেকে যখন আমি 3.26 বিয়োগ দেবো তাহলে সেক্ষেত্রে আমার থাকবে কি অনলি 10, ঠিক আছে। তাহলে আমি পাবো 13 থেকে যদি 300 হয় তাহলে 10 না, ওকে। তাহলে কি 10 ইন্টু আমি পাইছি কি 10 ইন্টু 10⁻19, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার কি ভাইয়া সর্বোচ্চ গতিশক্তির পরিমাণ, ঠিক আছে। এটাকে তাহলে আমি ক্লিক করি, এটাকে আমি যদি 1 নিয়ে আসি মানে এক দশমিকের জায়গায় নিয়ে আসি তাহলে আমার কী হবে একটা কমে যাবে, তার মানে হবে 1 ইন্টু 10⁻18, ঠিক আছে। আমি এটা আনসার যে কোনো একটাই লিখতে পারবো, ঠিক আছে ওকে। আশা করি বুঝেছো, এটাও আসার সম্ভাবনা অনেক বেশি, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, ওকে। এরপর 4 নাম্বার টপিক। 4 নাম্বার টপিক কি বলতেছে, 4 নাম্বার টপিকে বলতেছে তোমার এই এ ও বি দুটি কৃষ্ণ বস্তু, ঠিক আছে। এর হচ্ছে এ ও বি থেকে প্রতি একক ক্ষেত্রফলে একক সময়ে নির্গত তাপশক্তির অনুপাত হচ্ছে 16:1, মানে নির্গত যে তাপশক্তি ইর ভ্যালু সেটা হচ্ছে 60:1, অর্থাৎ এর ক্ষেত্রে হবে যদি 60 হয় তাহলে বির ক্ষেত্রে হবে 1, ঠিক আছে। যদি এর ক্ষেত্রে 32 হয় তাহলে বির ক্ষেত্রে হবে কি 2, তাই না, ওকে। এখন বলছে কি যদি এ বস্তুর তাপমাত্রা যদি 1200 কেলভিন হয় অর্থাৎ 1200 কেলভিন হয় তবে বি এর ক্ষেত্রে তাপমাত্রা কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে ওকে। তাহলে এই সম্পর্কিত একটা সূত্র আছে তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে তোমার কি, তোমার যদি শক্তির অনুপাত দেওয়া থাকে এবং তাপমাত্রা বের করতে হলে অথবা তাপমাত্রা দেওয়া থাকে শক্তির অনুপাত বের করতে বলে সেক্ষেত্রে একটা সূত্র মুখস্থ রাখবে, সেটা হচ্ছে তোমার কি ই সমানুপাতিক T⁴, এটা তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে। ই সমানুপাতিক T⁴, ঠিক আছে ওকে। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে আমার বের করতে হবে কি E2 মান বের করতে হবে। তো আমি এখানে আমি লিখতে পারি কি, আমি যদি E2/E1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি T2/T1 তার টু দি পাওয়ার কি এই যে 4, তাই না, এটা তো আমি লিখতে পারবো, ওকে। এখন আমার লাগতেছে কার মান T2 মান, ঠিক আছে। তাহলে আমি T2 কার নিয়ে আসি, তাহলে আমি কি লিখতে পারবো এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে তোমার কি T2/T1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমি ঠিক E2/E1 এটা আমি লিখতে পারবো, তাই না, ওকে। তাহলে এক্ষেত্রে এবার আসো, তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখবো হচ্ছে তোমার কি T2/T1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই যে E2/1, অর্থাৎ আমার অনুপাত কত দেওয়া আছে, আমার হচ্ছে তোমার কি E1:E2 মান আমার দেওয়া আছে কত 16:1, তাই না, ওকে। তাহলে সেক্ষেত্রে E2:E1 মান কবে, তাহলে 1:16, তার মানে E2 ভ্যালু হবে 1 আর E2 ভ্যালু হবে তোমার কত 1 আর E1 এর ভ্যালু হবে কত 60, তাই না, ওকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে T2/T1 টু দি পাওয়ার হচ্ছে তোমার কি 4 সমান কি এটাকে আমি লিখতে 1/2 টু দি পাওয়ার 4, কারণ দেখো তো 2 টু দি পাওয়ার 4 ভ্যালু কত 16, তাহলে 1 টু দি পাওয়ার 1 উপর পাওয়ার যদি কোটি হয় তাহলে ভ্যালু তো 1 হয়, তাই না। তাহলে আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, তার মানে হচ্ছে 16, তার মানে আমি 1/16 কে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো, ঠিক আছে। এখন দেখো এই পুরো কাটা, ওকে। তারপরে এখান থেকে আমরা কীভাবে, এখান থেকে পাবো হচ্ছে 8 গুণন করলে এই 2t ইকুয়াল টু হচ্ছে তোমার কি T1, তাই না, ওকে। এখন আমার কার মান করতে T2 মান, তার মানে T2 মান হবে T1/2, ওকে। তাহলে T1 এর অর্ধেক হচ্ছে তোমার কিসের মান T2 মান, তাহলে T1 এর মান কত দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে 2, ঠিক আছে 1020/2, তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে কত 600 কেলভিন। আশা করি বুঝেছো, ঠিক আছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কি এই তাপমাত্রা কত হবে, তাহলে বি বস্তুর তাপমাত্রা হবে তোমার 600 কেলভিন, ঠিক আছে। আশা করি বুঝেছো, ওকে। তাহলে আবার আসো এর পরবর্তী হচ্ছে তোমার 5 নম্বর টপিক। 5 নম্বর টপিক কি বলতেছে, 5 নম্বর টপিক বলতেছে 6.63 ইন্টু 10⁻19 জুল শক্তি বিশিষ্ট প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এটা তো একদম ইজি, তাহলে কি তোমাকে শক্তি দেওয়া আছে, এখন বলছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞেস করছে, ওকে। তাহলে আমরা যদি শক্তি দেওয়া তো আমরা সূত্র কি জানি, সেটা কি ইকুয়াল টু আমরা সূত্র কি ইকুয়াল টু SC/ল্যামডা, তাই না, এটা আমরা সূত্র জানি শক্তি সূত্র। এখন আমাকে বের করতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তো ল্যামডার ভ্যালু আমাকে বের করতে হবে। এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে ল্যামডা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে তোমার কি SC/এনার্জি, তাই না, ওকে। এবার আমরা জাস্ট মানগুলো বসাবো, তাহলে কি ফ্রাঙ্কের ধ্রুবকের মান কত 6.63 ইন্টু 10⁻34, ওকে। আচ্ছা ইন্টু 3, সি মানে কি আলোর বেগ, তার মানে কত 3 ইন্টু 10⁸, ওকে। তাহলে ই ভ্যালু কত দেওয়া আছে, ইর ভ্যালু দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻19, ঠিক আছে। তাহলে কি ইর ভ্যালু দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻19। এখন দেখো এই 6.63 ইজিলি কাটা যায়, ওকে। এখন জাস্ট আমি 10⁻19 উপরে তুলে ফেলবো, তাহলে উপরে তুলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে আমার বাকি থাকবে কি 3 ইন্টু 10⁸ ইন্টু এখানে থাকছে 10⁻34 ইন্টু এটাকে যদি আমি উপরে তুলবো তাহলে সেটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে হবে 10⁻19, ঠিক আছে, ওকে।
তাহলে এখন দেখো এখানে আছে অনলি 3, এখানে দেখো আমরা কাউন্ট করবো, তাহলে 8 এবং 19, তাহলে 8 এবং 19 কত হয় দেখো তো, 8 এবং 19 যোগ করলে 27, ঠিক আছে। আর 10/34 থেকে যদি 27 চলে যায়, তাহলে সেক্ষেত্রে কবে তোমার 34 থেকে যদি 27 চলে যায়, সেক্ষেত্রে আমার থাকবে 10 7, তাই না। তাহলে 10^7, তাহলে এখন তোমার থাকে 3 × 10^7, তাহলে এখন আমার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 3 × 10^7, 10^7, ঠিক আছে। 10^7 এটা হচ্ছে মিটার, ঠিক আছে। এখন তো আমি আমার অ্যান্সারটা কি এসেছে নেনোমিটারে, সো আমি যদি নেনোমিটার হিসাবে তাহলে কি 10/6 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে 10/6 দিয়ে ভাগ করলে 10/9 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে কি আমি থেকে যদি নেনোমিটারের সাথে তাহলে আমার 10/9 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 3 × 10^7 ডিভাইডেড বাই আমার ভাগ করতে হবে 10/9। তাহলে এখান থেকে 10/9 দিয়ে ভাগ করলে আমার কি থাকবে 3 × 100, তার মানে কত পাইছি, তার মানে এখান থেকে আমি অ্যান্সারটা পাচ্ছি কত 300 নেনোমিটার, ঠিক আছে। আশা করি বুঝেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 7 দিয়ে রাখতে পারো। ওকে, এরপর তো আসো 6 নম্বর টপিক। 6 নম্বর টপিক কি বলতেছে, 6 নম্বর টপিকে বলতেছে 20 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশ যানে 1.8 × 10^8 ms/1 দ্রুতিতে, মানে এত বেগে কি করছে পৃথিবী চলে গেছে, কোথায় গেছে মহাকাশ যানে গেছে। এখন বলছে পৃথিবী হিসেবে সে যদি 30 বছর পর ফিরে আসে, তাহলে তার বর্তমান বয়স কত হবে, আমাকে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। ওকে, অর্থাৎ 20 বছর বয়সে একজন মহাকাশ শূন্যতারী সে মহাকাশ জানে গেছে কত বেগে 1.8 × 10^8 ms/1 ভ্যালোসিটিতে, সে কোথায় গেছে মহাশূন্য গেছে, ঠিক আছে। এখন বলছে পৃথিবীর হিসেবে যদি 30 বছর পর ফিরে আসে, তাহলে তার বর্তমান বয়স কত হবে। এটা মূলত বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যেখানে ক্যালকুলেটর ইউজ করা হয় সেখানে ক্ষেত্রে, তবে এখানে ক্যালকুলেটর ব্যবহার নেই, সেখানে কিন্তু আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। তারপর আমরা দেখে নিই, ঠিক আছে। ওকে, তাহলে তার বর্তমান বয়স কত হবে আমাকে মূলত সেটা জিজ্ঞেস, ঠিক আছে। তাহলে টির হবে এক্ষেত্রে কি টি হবে, তাহলে টি ইকুয়াল টু আমরা সবাই জানি কি টি ইকুয়াল টু T0√1 - b² ডিভাইড বাই c², তাই না। ওকে, তাহলে এখান থেকে আমার কার মান বের করতে হবে, এখান থেকে আমার মান বের করতে হবে T0 এর মান, তাই না, কারণ সে কত বছর পর ফিরে এলো, সেটা হবে তোমার কি টি, তাই না। আর সে তার বর্তমান বয়স কত হবে সেটা হচ্ছে তোমার কি T0, ঠিক আছে। তাহলে T0 ইকুয়াল টু আমি লিখতে পারবো, T0 ইকুয়াল টু লিখতে পারবো T × √1 - b² ডিভাইড বাই c², ঠিক আছে। ওকে, এবার আমরা এদিকে মানগুলো বসাবো। তাহলে টি মানে সে কত বছর পর ফিরে এলো, তাহলে 30 বছর, তার মানে এই টি মানে হচ্ছে সেটা, মানে কত বছর পর ফিরে এলো সেটা হবে তোমার কি টি এর মান, ঠিক আছে। তাহলে কত বছর ফিরে 30 বছর, তাহলে টি এর ভ্যালু হবে 30। ওকে, তাহলে 30 × √1 - কত বেগে গেছে সেটা গেছে 1.8 × 10^8 ব্যাগ আছে, ঠিক আছে। ওকে, তাহলে আর আলুর ব্যাগ কত আমরা সবাই জানি, সিমেন্ট আলুর ব্যাগ, তার মানে হবে 3 × 10^8, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 30 ইন্টু, আর এটাকে যেহেতু আমরা ক্যালকুলেটার সাথে সহজে করতে, কারণ 10 কাটা, ঠিক আছে। আর 1.8কে আমরা 30 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। ভাগ করলে কত আসে দেখি, তার মানে 1.8কে মনে করি আমি 18 ধরে নিয়েছি, মানে 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করলে এটা হবে 18, আর এটা হয়ে যাবে কত 30, তার মানে 18 এবং 30, তার মানে আমি 18কে কত দিয়ে ভাগ করবো 30 দিয়ে ভাগ করবো, তাই না। ওকে, তাহলে দশমিক দিলে এদিকে 0, তাহলে 318, তার মানে কত 180, মানে 0.6, তার মানে আসতেছে কত, এটা আসতেছে 1 - 0.6, তাই না। ওকে, তাহলে আমি কি লিখতে পারবো 30 ইন্টু 1 - 0.6 মানে কত, 1 মানে যদি 0.6 হলে তাহলে বাকি থাকে কত তাহলে 0.4, তাই না। এখান থেকে থাকবে কি 0.4, কত 4, আর এটাকে যদি আমি কি করবো 30, তাহলে √0.4 এটা করলে আমার আসতে এটা আসবে কত, এটা আমার আসতেছে কত এই 30, তাহলে 0.8, ঠিক আছে। তাহলে এখানে আমার আসতেছে কত 0.8, ঠিক আছে। যেটা ক্যালকুলেটর টু ইউজ করে, তারপর একটু যদি হাতে করি তাহলে করার কষ্ট হবে একটু আর কি, হ্যাঁ। এখন যদি কোন করি 30 × 0.8, তাহলে 30 × 3 এটা কত 24, তার মানে কি 24, তার মানে 240, তাই না। দশমিক এক গড়, তার মানে এক গড় দশমিক, তোমার বয়সটা আছে কত 24 বছর, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি T0 এর মান, তাই না। এখন বলছে সে গেছে কত বছরে 20 বছরে, তাহলে তার বর্তমান বয়স কত হবে, তার বর্তমান বয়স ওই 20-এর সাথে যোগ করবে, ঠিক আছে। তার বর্তমান বয়স হবে ওই 20-এর সাথে যেটা আমি এখানে পাইছি, অর্থাৎ আমাকে T0 এর ভ্যালু যেটা পাইছি ওটা আমাকে হবে যোগ করতে হবে, তাহলে কত 20 × 24, তার মানে হবে তোমার কি 44, তাহলে এটা হচ্ছে তার কি ভাইয়া বর্তমান বয়স, ঠিক আছে। ওকে, আশা করি বুঝেছি। এরপর আসে 7 নম্বর টপিক। 7 নম্বর টপিক কি বলতেছে, 7 নম্বর টপিকে বলতেছে যে 1 মিনিটের মধ্যে একটি বাল্ব 600 টেলোহার্টজ কম্পাঙ্কের 1 মিলিয়ন ফুটন দেয়, ঠিক আছে। এটা একদম অপরিচিত একদম ম্যাথ, এটা আশা সম্পন্ন কিন্তু খুব কম, তবে মাওলানা ভাসানীতে এসেছিল আর কি, হ্যাঁ। তাহলে এখন দেখো 1 মিনিটের মধ্যে একটি বাল্ব 600 টেলোহার্টজ কম্পাঙ্কের 1 মিলিয়ন ফুটন দেয়, ঠিক আছে। এখন বলছে বাল্বটির ওয়াট কত, মানে বাল্বটি কত ওয়াটের ছিল আমাকে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস জানি, যেহেতু ওয়াট মানে ক্ষমতা, তাই না, তাহলে ক্ষমতা কি ক্ষমতা আমি ফি সমান জানি কি W/T, ঠিক আছে। আর এক্ষেত্রে W এর মান হবে W ইকুয়াল টু তোমার হবে তোমার যেহেতু কী দেওয়া আছে তোমার এই যে কম্পাঙ্কের মান দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে তোমার সূত্র হবে NSF, মানে W ইকুয়াল টু হবে
এন এস এফ আর ডিভাইড বাই হচ্ছে তোমার কি টি। ওকে ওকে, এখন জাস্ট এন মানে কত, এন মানে হচ্ছে এই যে 1 মিলিয়ন, আর 1 মিলিয়ন মানে কত, 1 মিলিয়ন মানে কত 10⁶, তাই না? 1 মিলিয়ন মানে কত 10⁶, আমরা সবাই জানি, তাহলে 1 মিলিয়ন মানে কত 10⁶ মিটার, ঠিক আছে? ওকে, ইন্টু এইচ, এইচের বেলে কত, এই যে কম্পাঙ্ক 6.63 ইন্টু, সরি এ তোমার কি প্লাঙ্ক ধ্রুবক 6.63 10⁻34। ওকে, আচ্ছা, এবার তোমার কি কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হচ্ছে 600 কিলোহার্টজ, আর তাহলে 600 কিলোহার্টজ মানে কি, এটা হচ্ছে 12, ঠিক আছে? 10⁻12, অর্থাৎ 1t সমান হবে 1t ইকুয়াল টু হবে 10⁻12 মিটার, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে 1 তাহলে কি 600, তাহলে 600 কিলোহার্টজ মানে কি 600 ইন্টু 10⁻12, ঠিক আছে? ওকে, আর ডিভাইড বাই টি, টি মানে কত মিনিট, এই যে 1 মিনিট, আর 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাই না? ওকে, তাহলে এখান থেকে দেখো এটাকে তো আমি 60 দিয়ে রাখি, তাহলে এখানে বাকি থাকবে কি 10, তাই না? ওকে, 10 থাকতেছে, তাহলে এখন আমি সবগুলো কাউন্ট করবো, দেখো তাহলে এখানে কি 10⁻6, আর এখানে হচ্ছে তোমার 10, মানে পাচ্ছি কি 10 ইন্টু 10⁻6 ইন্টু এখানে আছে 6.63 ইন্টু 10⁻34 ইন্টু 10⁻12, ঠিক আছে? এখন দেখো প্লাসের কত আছে, এখানে 6টা, এখানে কয়টা 12টা, ঠিক আছে? তাহলে 6 12 কত, 6 আর 12 হচ্ছে তোমার কত হয় 18 হয়, তার মানে এইটা এবং এটা করলে 18, এখানে আছে কত 34, তাহলে -34 থেকে 18 বিয়োগ করতে হবে, -34 থেকে 18 বিয়োগ করলে কত হবে, -34 আমি যদি 18 এদিকে 14 দিকে করতাম মানে কত 16, তার মানে আমি পাচ্ছি হচ্ছে এখানে 10 ইন্টু 10⁻16। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, আমি কত পাচ্ছি হচ্ছে 10 ইন্টু 10⁻16। ওকে, 10⁻16 ইন্টু কত, এই যে 6.63, তাই না? ইন্টু কত 6.63, তাহলে এটাকে আমি আরেকটু চুরি করে লিখি, তাহলে আমার আসবে কত 6.63 ইন্টু এই যে 10 ইন্টু 10⁻16কে আমি লিখতে পারবো, এই যে যেহেতু আমি 10 মিনিট নিয়ে আসবো তখন এক ঘর কমা যাবে, ঠিক আছে? তাহলে এখানে থাকবে কি 6.63 ইন্টু 10⁻15, ঠিক আছে? দেখো ক্যালকুলেটার একদম ইজিলি করা গেছে, এটাও কিন্তু আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপর তুমি কি 3 দিয়ে রাখতে পারো। ওকে, এরপর আসো 8 নম্বর টপিক। 8 নম্বর টপিক কি বলতেছে, 8 নম্বর টপিক বলতেছে একটি কণা বি বেগে চলে, বি বেগে চলতেছে কণাটা, এবং তার ভর স্থির ভরের দ্বিগুণ, অর্থাৎ স্থির ভরের দ্বিগুণ, স্থির ভর যদি এম হয় তাহলে তার গতিশীল ভর কত হবে 2m হবে। এখন বলছে যদি সি যদি আলুর বেগ হয় তবে ভি এর মান কত হবে, আমাকে মূলত সেটা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে এখানে যেহেতু ভরের সম্পর্কিত কিছু দিই, তাহলে আমরা ভরের সূত্রটাই কাজে লাগাবো, ঠিক আছে? ওকে, তাহলে ভরের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, এম ইকুয়াল টু এম নট √1 মাইনাস বিএসকে ডিভাইড বাই সিএসকে, তাই না? ওকে, এখান থেকে আমার মান বের করতে হবে, এই যে বি এর মান বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে তোমার কি এম বাই এম নট, ঠিক আছে? এম বাই এম নট ইকুয়াল আমি কি লিখতে পারবো, এখান থেকে এম বাই এম নট ইকুয়াল আমি লিখতে পারবো কি ভাইয়া, √1 মাইনাস বিএসকে ডিভাইড বাই সিএসকে। ওকে, তাহলে এখন আমি উপপক্ষ কী করবো, বর্গ করবো। উপপক্ষ যদি আমি বর্গ করি তাহলে দেখো এখানে স্কয়ার এবং রুট কথা, তাহলে এদিকে থাকবে কি এম বাই এম নট তার উপর কি স্কোয়ার। ওকে, ইকুয়ালটা হবে কি 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। ওকে, এখন আমার লাগতেছে কার মান, আমার লাগতেছে বাই কার মান, আমার লাগতেছে আমার এই বির মান, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটিকে এই পাশে রাখবো, তা আমি কি লিখতে পারবো, বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়ালটা আমি লিখতে পারবো 1 মাইনাস এম বাই এম নট এবং তারপর কি হোল স্কোয়ার, তাই না? ওকে, তাহলে এখন কি সমান সমান, বা আমার লাগতেছে কার মান, অনলি বি স্কোয়ার মান, আমি বি স্কোয়ারকে রেখে দিব, এই যে এটা কি 1 মাইনাস এম বাই এম নট তার উপর কে স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার ভাগ করা ছিল দিকে সে গুণা করা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমার লাগতেছে কার মান, আমার লাগতেছে অনলি বির মান, তাহলে বি ইকুয়াল টু হবে তোমার কি, বি ইকুয়াল টু হবে √1 মাইনাস এম বাই এম নট স্কোয়ার ইন্টু কি এই সি স্কোয়ার যদি আমি রুট করবো তখন খেয়ে যাবে, তার মানে কি এই যে √1 সি স্কোয়ার, তো তাহলে স্কোয়ার স্কোয়ার অনলি সি থাকবে, ঠিক আছে? তা এটা কিন্তু বের করা হচ্ছে, এটা এবার জাস্ট আমরা কী করবো, মানগুলোকে বসে দেবো, ঠিক আছে? তারপর তোমরা এটার জন্য একটা ইজিলি মনে রাখবা, যদি সেরকম দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা একটা সূত্র মুখস্থ রাখবা, বি ইকুয়াল টু হবে √1 মাইনাস এম বাই এম নট স্কোয়ার ইন্টু সি, ঠিক আছে? এটা মনে রাখবা, অর্থাৎ ওই বস্তুর ব্যাগ ইকুয়াল টু হচ্ছে √1 মাইনাস এম বাই এম নট স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার কি আলুর ব্যাগ, ঠিক আছে? ওকে, এখন জাস্ট আমরা মানগুলো বসে দেবো, যদি তোমরা এটা মুখস্থ রাখতে পারো এই প্রসেসের মধ্যে আর করতে হবে না, বুঝছো? ওকে, এখন যেটা আমরা কী করবো, মানগুলো বসিয়ে দেবো, তাহলে কি 1 মাইনাস, তাহলে এম মানে কত বলছে, এম মানে কত ভাই দেখো, এই যে তার ভর স্থির ভরের কত গুণ বলছে, স্থির ভরের দ্বিগুণ বলছে, তার মানে কি এটা যদি এম হয় তাহলে এম নট কী হবে, এম নট হবে 2m নট, ঠিক আছে? তার উপর কি, তার উপর হবে স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার সি, ঠিক আছে? ওকে, তাহলে সমান সমান কি √1 মাইনাস, তাহলে এম স্কোয়ার উপরে থাকছে কি এম স্কোয়ার, দিকে থাকবে 4m স্কোয়ার, এই এম স্কোয়ার কাটা ইন্টু থাকছে কি সি, তাহলে এখান থেকে কি √1
1 - 1/4 * c, ঠিক আছে না? ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি কি 1 মাইনাস, তাহলে 4 যদি লসাগু নিই তাহলে 4 × 4, তাহলে 7 থেকে 1 গেলে কত 3, তাই না? এটা c। এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে তোমার কি উপরে থাকবে √3 আর এটা হবে √4 করলে সেটা মাসটা কত √3/2 c। এটা হচ্ছে আমার প্রাপ্ত রেজাল্ট। আশা করি বুঝেছো, ঠিক আছে? না হয় তোমরা এটা মনে রাখবো, যদি কোনো বস্তুর ভর স্থির ভরের দ্বিগুণ হয়, যদি ব্যাক এবং সি যদি সেমই থাকে, কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তোমার মুখস্থ তোমরা অ্যান্সার দাগাই আসবে, সেটা হচ্ছে √3/2 c, ঠিক আছে? এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় শুধুমাত্র এক্সাম্পলটা এসে থাকে এবং √3/2 এটা এসে থাকে। যদি তুমি ভুলে যাও, ম্যাথটা না পারো, তাহলে সেক্ষেত্রে যদি কোনো অপশন যদি √3/2 দেওয়া থাকে, তাহলে তুমি ওইটা দাগে আসতে পারবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই। তাহলে ভিডিওটি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করে দিও, পেজটি বলতে পাশে থাকবা। আর এরকম আর কোন ধরনের ভিডিও আছে তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।